আজকে আমরা ক্লাস 11-এর রাসায়নিক তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারটা শুরু করব। দেখো, তাপগতিবিদ্যা অর্থাৎ থার্মোডাইনামিক্স। এখানে এই যে থার্মো, এটার অর্থ হচ্ছে হিট অর্থাৎ তাপ, আর ডাইনামিক্স এটা বোঝাচ্ছে মোশন অর্থাৎ গতি। তাহলে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা এটা এমন একটা বিষয় যেখানে বিভিন্ন ধরনের শক্তির মধ্যে যে পারস্পরিক রূপান্তর সেটা নিয়ে আলোচনা করা হয়। তাহলে বিভিন্ন ধরনের শক্তির পারস্পরিক রূপান্তর সংক্রান্ত আলোচনা, যেটাকে আমরা বলছি থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। এবার দেখো, এই যে তাপগতিবিদ্যা, এখানে বেশ কিছু টার্মিনোলজি সম্পর্কে আমরা জানব, অর্থাৎ তাপগতিবিদ্যার পরিভাষা সমূহ। দেখো, প্রথমে আমরা যেটা জানব সেটা হচ্ছে সিস্টেম। সিস্টেম বলতে কি বোঝায়? কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার সময় আমরা এই সমগ্র বিশ্বের যতটুকু অংশ নিয়ে আলোচনা করি সেটাকে বলা হয় সিস্টেম, অর্থাৎ সেইটুকুনি অংশ যেটা আন্ডার ইনভেস্টিগেশন বা যেটা অবজারভেশনে রয়েছে, অর্থাৎ সমগ্র বিশ্বের মধ্যে যতটুকু অংশ নিয়ে আমরা কোনো পর্যবেক্ষণ করছি বা কোনো ইনভেস্টিগেশন করছি, কোনো পরীক্ষা নিরীক্ষা করছি, সেটুকু অংশকে বলা হচ্ছে সিস্টেম। তাহলে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার সময় এই বিশ্বের যতটুকু অংশ নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে সিস্টেম। যেমন দেখো, একটা এক্সাম্পল, ধরো একটা পাত্র, তাতে কোনো তরল পদার্থ আছে এবং আমরা এই তরলটাকে সিস্টেম হিসেবে বিবেচনা করছি, তাহলে এটা হচ্ছে সিস্টেম। এবার আমরা যে টার্মটা জানবো সেটা হচ্ছে সারাউন্ডিংস বা পরিবেশ। দেখো, আমরা তো সিস্টেম জানলাম যে যেটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করছি, কোনো ইনভেস্টিগেশন করছি, দ্য পার্ট আন্ডার ইনভেস্টিগেশন, সেটাকে আমরা বলছি সিস্টেম। এবার এই সিস্টেম ছাড়া সমগ্র বিশ্বের বাকি সমস্তটুকুই হচ্ছে পরিবেশ বা সারাউন্ডিংস। অর্থাৎ ধরো এটা সিস্টেম, এই সিস্টেম ছাড়া বিশ্বের বাকি যা কিছু রয়েছে তাই হচ্ছে সিস্টেমের পরিবেশ বা যেটাকে আমরা বলছি সারাউন্ডিংস। তাহলে এখানে আমরা লিখছি সারাউন্ডিংস বা পরিবেশ। তাহলে কি দাঁড়ালো? কোনো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার সময় আমরা যতটুকু অংশ বিবেচনা করছি, যতটুকু অংশ নিয়ে আলোচনা করছি সেটা সিস্টেম, আর সিস্টেম ছাড়া বিশ্বের বাকি সমস্তটুকুই হচ্ছে সারাউন্ডিংস বা পরিবেশ। তাহলে আমরা বলবো যে সিস্টেম প্লাস সারাউন্ডিংস সমান হচ্ছে ইউনিভার্স, অর্থাৎ সিস্টেম প্লাস পরিবেশ সমান হচ্ছে
বিশ্ব ব্রহ্মাণ্ড। এবার দেখো, এবার যে আমরা টার্মটা জানবো সেটা হচ্ছে বাউন্ডারি বা পরিসীমা। বাউন্ডারি বা পরিসীমা, এটা কি? কোনো বাস্তব বা কাল্পনিক তল যেটা সিস্টেম এবং সারাউন্ডিংসকে আলাদা করে রাখে, অর্থাৎ পৃথক করে রাখে, সেটাকে বলা হয় পরিসীমা বা বাউন্ডারি। যেমন দেখো, এই যে আমরা দেখিয়েছি এটা সিস্টেম, সিস্টেম ছাড়া বাকি সব কিছুই হচ্ছে পরিবেশ বা সারাউন্ডিংস, আর এটা হচ্ছে পরিসীমা বা বাউন্ডারি। তাহলে আমরা আর একটা এক্সাম্পল দেখে নিই। যেরকমটা আগে বলছিলাম, ধরো কোনো পাত্র রয়েছে, তাতে কোনো তরল পদার্থ নেওয়া হয়েছে এবং পাত্রের মধ্যে এই যে তরল, এটাকে আমরা সিস্টেম হিসেবে বিবেচনা করছি। তাহলে এই তরলটা ছাড়া বাকি পাত্র সহ বিশ্বের সমস্ত কিছুই হচ্ছে পরিবেশ বা সারাউন্ডিংস। তাহলে পরিবেশ বা সারাউন্ডিংস, এবং এই যে পাত্রের দেওয়াল বা এই যে তরল আর বায়ুর যে ইন্টারফেস, আন্তঃপৃষ্ঠতল, সেটা হচ্ছে বাউন্ডারি বা পরিসীমা। এবার দেখো, আমরা তাহলে তিনটে জিনিস জানলাম: সিস্টেম, সারাউন্ডিংস, বাউন্ডারি। সিস্টেম কি? সিস্টেম আমরা যেটা নিয়ে ইনভেস্টিগেট করছি, দ্য পার্ট হুইচ ইজ আন্ডার ইনভেস্টিগেশন। আমরা যখন কোনো পরীক্ষা নিরীক্ষা করছি তখন যতটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করছি সেটুকুকে আমরা বলবো সিস্টেম। কিছু এক্সাম্পল আমরা এখানে দেখিয়েছি, যেমন একটা পাত্রে তরল রাখা রয়েছে, বা আমি এইভাবে যেটা দেখিয়েছি যে এইটুকুকে আমরা সিস্টেম হিসেবে বিবেচনা করছি। সমগ্র বিশ্বে এই সিস্টেম ছাড়া বাকি যা কিছু রয়েছে সেটা হচ্ছে পরিবেশ বা সারাউন্ডিংস, এবং সিস্টেম আর সারাউন্ডিংসকে পৃথক করছে কে? না পরিসীমা বা বাউন্ডারি। এবার আমরা এই পরিসীমা বাউন্ডারি সম্পর্কে কিছু জিনিস দেখে নেব। দেখো, একটা এক্সাম্পল যেরকমটা দেখছিলাম, পাত্রে তরল রাখা রয়েছে, এই তরল যেটা হচ্ছে সিস্টেম, তরল বাদে বাকি সমস্ত কিছু সেটা হচ্ছে সারাউন্ডিংস। এবং এখানে এই যে পাত্রের দেওয়াল বা তরল আর বায়ুর যে আন্তঃপৃষ্ঠতল, ইন্টারফেস, সেটা হচ্ছে পরিসীমা, বাউন্ডারি। এবারে এই সিস্টেম এবং পরিবেশ এর মধ্যে যদি আন্তঃক্রিয়া ঘটে, তাহলে সিস্টেম আর পরিবেশের মধ্যে জ্বর বা শক্তির আদান প্রদান হতে পারে, বা জ্বর শক্তি উভয়েরই আদান প্রদান হতে পারে, এবং সেটা পরিসীমার মাধ্যমেই ঘটে থাকে। অর্থাৎ এই তরল যেটা সিস্টেম এবং তার বাইরে যা রয়েছে সেটা হচ্ছে পরিবেশ, এই সিস্টেম আর পরিবেশের মধ্যে কোনো যদি ইন্টারাকশন ঘটে, তাহলে সিস্টেম থেকে পরিবেশে বা পরিবেশ থেকে সিস্টেমে জ্বর এবং শক্তির আদান প্রদান ঘটতে পারে, এবং সেটা পরিসীমার মধ্য দিয়ে ঘটে থাকে। এবার আমরা পরিসীমার কিছু বৈশিষ্ট্য দেখে নেব। দেখো, পরিসীমা বা বাউন্ডারি বাস্তব হতে পারে, আবার কাল্পনিকও হতে পারে। পরিসীমা দৃঢ় হতে পারে, অর্থাৎ রিজিড, বা অদৃঢ়, নন রিজিডও হতে পারে। যদি পরিসীমা রিজিড বা দৃঢ় প্রকৃতির হয়, সেক্ষেত্রে সিস্টেমের আয়তন স্থির থাকে, আর যদি নন রিজিড বা অদৃঢ় হয়, তাহলে সিস্টেমের আয়তন পরিবর্তিত হতে থাকে। এবার দেখো, এই পরিসীমা প্রবেশ্য হতে পারে, অর্থাৎ পারমিয়েবল, আবার অপ্রবেশ্যও হতে পারে।
যদি বাউন্ডারি বা পরিসীমা প্রবেশ্য হয় তাহলে সিস্টেম এবং পরিবেশের মধ্যে জ্বরের আদান প্রদান হতে পারে। যদি অপ্রবেশ্য বাউন্ডারি হয় সেক্ষেত্রে সিস্টেম এবং পরিবেশের মধ্যে জ্বরের আদান প্রদান হতে পারে না। নেক্সট দেখো, পরিসীমা বা বাউন্ডারি ডায়াথার্মাল হতে পারে, আবার অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় হতে পারে। এগুলো একটু বলে দিই। ডায়াথার্মাল, পরিসীমা বা বাউন্ডারি যদি ডায়াথার্মাল হয় তাহলে সিস্টেম এবং পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হতে পারে, অর্থাৎ এক্ষেত্রে তাপের আদান প্রদান হতে পারে। কিন্তু বাউন্ডারি বা পরিসীমা যদি রুদ্ধতাপীয় হয় অর্থাৎ অ্যাডিয়াবেটিক হয় তাহলে সেক্ষেত্রে সিস্টেম এবং তার পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হতে পারে না, অর্থাৎ তাপের আদান প্রদান হতে পারে না। তাহলে আমরা পরিসীমা সম্পর্কে কি জানলাম? পরিসীমা বা বাউন্ডারি যেটা হচ্ছে সিস্টেম আর তার পরিবেশের মধ্যে একটা তল, বাস্তব তল হতে পারে বা কাল্পনিক তল হতে পারে, যেটা সিস্টেম এবং তার পরিবেশকে পৃথক করছে। আচ্ছা, এই পরিসীমা রিজিড বা দৃঢ় হতে পারে, নন রিজিড বা অদৃঢ় হতে পারে। এই পরিসীমা প্রবেশ্য হতে পারে, আবার অপ্রবেশ্যও হতে পারে। যদি প্রবেশ্য হয় তাহলে সিস্টেম এবং তার পরিবেশের মধ্যে জ্বরের আদান প্রদান হতে পারে, আর যদি অপ্রবেশ্য হয় তাহলে সিস্টেম আর তার পরিবেশের মধ্যে জ্বরের আদান প্রদান হতে পারে না। এবং এই পরিসীমা বা বাউন্ডারি ডায়াথার্মাল হতে পারে, আবার অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় হতে পারে। যদি ডায়াথার্মাল হয় তাহলে পরিসীমার মাধ্যমে সিস্টেম এবং তার পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হতে পারে। আর যদি অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় হয় তাহলে সেক্ষেত্রে সিস্টেম এবং তার পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হতে পারে না। তাহলে আমরা থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানলাম, সিস্টেম, সারাউন্ডিংস এবং পরিসীমা বা বাউন্ডারি। এবং এখানে আমরা দেখলাম যে সিস্টেম এবং সারাউন্ডিংস মিলে হচ্ছে ইউনিভার্স। সিস্টেম প্লাস পরিবেশ সমান হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। আর সিস্টেম আর পরিবেশকে যে পৃথক করছে সেটা হচ্ছে বাউন্ডারি বা পরিসীমা। এবার আমরা সিস্টেমের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। দেখো, সিস্টেম, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে পরিসীমার মধ্য দিয়ে সিস্টেম এবং পরিবেশের মধ্যে জ্বর বা শক্তি বা উভয়েরই আদান প্রদান হতে পারে। এই জ্বর এবং শক্তির আদান প্রদানের ভিত্তিতে সিস্টেমকে 3 ভাগে ভাগ করা হয়। মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম, 2 নম্বর হচ্ছে বদ্ধ সিস্টেম বা ক্লোজড সিস্টেম, আর 3 নম্বর হচ্ছে নিঃসঙ্গ সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। তাহলে এবার আমরা এই সিস্টেমগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা দেখব মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম কাকে বলে। কোনো সিস্টেম তার পরিবেশের সঙ্গে জ্বর এবং শক্তি উভয়েরই আদান প্রদান করলে তাকে বলা হয় মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। দেখো, এটা সিস্টেম। সিস্টেম ছাড়া বাকি সব কিছুই পরিবেশ বা সারাউন্ডিংস। আর এটা হচ্ছে পরিসীমা বা বাউন্ডারি। এবারে এই সিস্টেম এবং পরিবেশের মধ্যে যদি জ্বর এবং শক্তি উভয়েরই আদান প্রদান ঘটে তাহলে সেই সিস্টেমকে বলা হয় মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম। আমি এইভাবে দেখাচ্ছি, শক্তির আদান প্রদান এবং জ্বরের আদান প্রদান। তাহলে এই সিস্টেমটা হচ্ছে ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম। নেক্সট দেখো,
কোনো সিস্টেম তার পরিবেশের সঙ্গে শুধুমাত্র শক্তির আদান প্রদান করে কিন্তু জ্বরের আদান প্রদান করতে পারে না, সেই সিস্টেমকে বলা হয় বদ্ধ সিস্টেম বা ক্লোজড সিস্টেম। তাহলে সিস্টেম, পরিবেশ, সিস্টেম এবং পরিবেশের মধ্যে শক্তির আদান প্রদান হতে পারে, কিন্তু সিস্টেম ও পরিবেশের মধ্যে জ্বরের আদান প্রদান হতে পারে না। এরকম সিস্টেমকে বলা হয় ক্লোজড সিস্টেম বা বদ্ধ সিস্টেম। নেক্সট দেখো নিঃসঙ্গ সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। এরকম সিস্টেম যেখানে সিস্টেম আর পরিবেশের মধ্যে জ্বর এবং শক্তি কোনোটারই আদান প্রদান হয় না, তাকে বলা হয় নিঃসঙ্গ সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। তাহলে সিস্টেম, পরিবেশ, এখানে শক্তি এবং জ্বর কোনোটারই আদান প্রদান হয় না, এটাকে বলা হচ্ছে আইসোলেটেড সিস্টেম বা নিঃসঙ্গ সিস্টেম। এবারে এই যে তিন প্রকার সিস্টেম আমরা দেখলাম, ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম যেখানে জ্বর এবং শক্তি উভয়েরই আদান প্রদান হবে সিস্টেম আর পরিবেশের মধ্যে। নেক্সট হচ্ছে বদ্ধ সিস্টেম বা ক্লোজড সিস্টেম যেখানে সিস্টেম আর পরিবেশের মধ্যে জ্বরের আদান প্রদান হবে না কিন্তু শক্তির আদান প্রদান হতে পারে, তাকে বলা হচ্ছে ক্লোজড সিস্টেম। নেক্সট আমরা দেখলাম নিঃসঙ্গ সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম যেখানে সিস্টেম এবং তার পরিবেশের মধ্যে জ্বর ও শক্তি কোনোটারই আদান প্রদান হয় না। এবার আমরা একটু উদাহরণ দিয়ে এগুলো ব্যাখ্যা করব। দেখো, একটা খোলা বিকার নেওয়া হয়েছে এবং এতে গরম জল রাখা হয়েছে। একটা খোলা বিকার নেওয়া হয়েছে, তাতে গরম জল রাখা হয়েছে এবং এই জলের বাষ্পায়ন ঘটতে থাকবে। তার ফলে কি হবে? জল বাষ্পীভূত হবে এবং জলীয় বাষ্প হিসেবে বায়ুর সাথে মিশে যাবে। তাহলে এই যে খোলা বিকারে জলটা নেওয়া হয়েছে এটা হচ্ছে সিস্টেম, যেখানে গরম জল নেওয়া হয়েছে, গরম জলটা হচ্ছে সিস্টেম। এবারে সিস্টেম থেকে পরিবেশের মধ্যে জ্বরের আদান প্রদান হচ্ছে কারণ জল বাষ্পীভূত হচ্ছে এবং জলীয় বাষ্প হিসেবে বায়ুতে মিশে যাচ্ছে। তাহলে সিস্টেম আর পরিবেশের মধ্যে জ্বরের আদান প্রদান ঘটছে, জ্বরের আদান প্রদান ঘটছে। এবার কিছুক্ষণের মধ্যেই এই গরম জলটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, অর্থাৎ পরিবেশ আর সিস্টেমের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে। তাপ এক প্রকার শক্তি, অর্থাৎ এক্ষেত্রে শক্তির আদান প্রদান ঘটছে। তাহলে সিস্টেম আর পরিবেশের মধ্যে শক্তিরও আদান প্রদান ঘটবে। তাহলে আমরা কি দেখছি যে এটা এমন একটা সিস্টেম যেখানে সিস্টেম ও তার পরিবেশের সঙ্গে জ্বর এবং শক্তি উভয়েরই আদান প্রদান ঘটছে। গরম জল নেওয়া হয়েছিল, জল বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প হিসেবে বায়ুতে মিশে যাচ্ছে, অর্থাৎ জ্বরের আদান প্রদান হচ্ছে এবং জলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, অর্থাৎ তাপেরও আদান প্রদান ঘটছে এবং তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে এটা হচ্ছে একটা ওপেন সিস্টেম বা মুক্ত সিস্টেম যেখানে সিস্টেম ও তার পরিবেশের মধ্যে জ্বর ও শক্তি উভয়েরই আদান প্রদান হচ্ছে। নেক্সট দেখো বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেমের একটা এক্সাম্পল দেখব। আমরা একটা খোলা পাত্রে বা খোলা বিকারে গরম জল নিয়ে মুক্ত সিস্টেমটা বুঝলাম। এবারে খোলা বিকারে না নিয়ে কাঁচের বা ধাতুর তৈরি কোনো বদ্ধ পাত্রে আমরা গরম জল বা ফুটন্ত জল নিলাম। তাহলে দেখো এখানে ফুটন্ত জল নেওয়া হয়েছে, এটা হচ্ছে সিস্টেম।
পরিবেশ। তাহলে এক্ষেত্রেও জলটা বাষ্পীভূত হবে, কিন্তু জলীয় বাষ্প পাত্রের বাইরে বেরোতে পারবে না। অর্থাৎ সিস্টেম এবং তার পরিবেশের মধ্যে জলের আদান প্রদান হতে পারবে না। অর্থাৎ সিস্টেম যেটা হচ্ছে ফুটন্ত জল, যেটা বদ্ধ পাত্রে নেওয়া হয়েছে, সেই জল বাষ্পীভূত হবে, কিন্তু জলীয় বাষ্প এই পাত্রের বাইরে বেরোতে পারবে না। সুতরাং সিস্টেম আর তার পরিবেশের মধ্যে জলের আদান প্রদান হতে পারবে না। কিন্তু আস্তে আস্তে এই জলটা ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ সিস্টেম ও তার পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান হবে। অর্থাৎ তাপ এক প্রকার শক্তি, অর্থাৎ এক্ষেত্রে শক্তির আদান প্রদান ঘটবে। তাহলে সিস্টেম এবং তার পরিবেশের মধ্যে শক্তির আদান প্রদান ঘটবে। তাহলে এটা হচ্ছে একটা ক্লোজড সিস্টেম বা বদ্ধ সিস্টেম, যেখানে সিস্টেম ও তার পরিবেশের মধ্যে জড়ের আদান প্রদান ঘটতে পারে না, কিন্তু শক্তির আদান প্রদান ঘটতে পারে। এবার আমরা আইসোলেটেড সিস্টেম বা নিঃসঙ্গ সিস্টেমের এক্সাম্পল দেখব। ধরো থার্মো ফ্লাস্ক, আমরা ফ্লাস্কে গরম জল রেখে দিই বা গরম চা রেখে দিই, যাতে সেটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকতে পারে। সেরকমই একটা ফ্লাস্ক, যেটা সম্পূর্ণ বদ্ধ এবং অন্তরিত একটা পাত্র, অর্থাৎ ইনসুলেটেড, এবং এখানে জল বা গরম চা রাখা রয়েছে। তাহলে এক্ষেত্রেও কি ঘটবে? এই সিস্টেম এবং তার পরিবেশের সঙ্গে কোনো জড়ের আদান প্রদান ঘটতে পারে না। কোনো জড়ের আদান প্রদান ঘটতে পারে না। এবং যেহেতু এটা সম্পূর্ণ বদ্ধ এবং ইনসুলেটেড অন্তরিত পাত্র, সেজন্য তাপেরও আদান প্রদান ঘটতে পারে না। অর্থাৎ সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে শক্তিরও আদান প্রদান ঘটে না। তাহলে আমরা এই ফ্লাস্কের উদাহরণটাতে কি দেখলাম? যে এটা একটা নিঃসঙ্গ বা আইসোলেটেড সিস্টেম। যেহেতু এটা একটা বদ্ধ পাত্র, সেজন্য সিস্টেম আর পরিবেশের মধ্যে কোনো জড়ের আদান প্রদান ঘটে না। যেহেতু এটা ইনসুলেটেড অন্তরিত, সেজন্য সিস্টেম আর পরিবেশের মধ্যে কোনো শক্তিরও আদান প্রদান ঘটছে না। সেজন্যই এটা নিঃসঙ্গ সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে বাস্তবে সম্পূর্ণ নিঃসঙ্গ সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম কল্পনা মাত্র, কারণ 100% রুদ্ধতাপীয় দেওয়াল বাস্তবে সম্ভব নয়। তাহলে আমরা বিভিন্ন রকমের সিস্টেম নিয়ে আলোচনা করলাম: মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম এবং নিঃসঙ্গ সিস্টেম। এবার আমরা দেখব ম্যাক্রোস্কোপিক সিস্টেম বলতে কি বোঝায়। ম্যাক্রোস্কোপিক সিস্টেম, আর এর মধ্যেই আমরা দেখব ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস বলতে কি বোঝায়। ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস বা ধর্ম বলতে কি বোঝায়। দেখো, ম্যাক্রো, যেটার অর্থ বৃহৎ বোঝায়। সুতরাং বহু সংখ্যক অণু, পরমাণু এবং আয়নের সমন্বয়ে গঠিত সিস্টেমকে বলা হয় ম্যাক্রোস্কোপিক সিস্টেম। আর এই ম্যাক্রোস্কোপিক সিস্টেমের পরিমাপযোগ্য ধর্মসমূহকে বলা হয় ম্যাক্রোস্কোপিক ধর্ম বা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস। যেমন চাপ, সিস্টেমের চাপ, আয়তন, উষ্ণতা, ভর, ঘনত্ব ইত্যাদি। এগুলো হচ্ছে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস। এবার এই যে বিভিন্ন রকমের ধর্ম রয়েছে, প্রপার্টিস রয়েছে, এগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? এক্সটেন্সিভ প্রপার্টিস, বা এটাকে বলা হয় পরিমাণগত ধর্ম বা ভর সাপেক্ষ ধর্ম। আর একটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টিস, বা এটাকে বলা হয়
অবস্থাগত ধর্ম বা ভর নিরপেক্ষ ধর্ম। এবার আমরা এই প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করব। দেখো আরেকবার বলি, দু ধরনের ধর্ম নিয়ে আমরা এখন পড়ব, এক্সটেন্সিভ প্রপার্টিস এবং ইন্টেন্সিভ প্রপার্টিস। এক্সটেন্সিভ বা পরিমাণগত ধর্ম বা এটাকে বলা হচ্ছে ভর সাপেক্ষ ধর্ম। যে সমস্ত ধর্ম পদার্থের পরিমাণের ওপর নির্ভর করে তাদেরকে বলা হয় পরিমাণগত ধর্ম বা ভর সাপেক্ষ ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টিস। এবং যে সমস্ত ধর্ম সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের উপর নির্ভর করে না তাদেরকে বলা হয় ইন্টেন্সিভ প্রপার্টিস বা ভর নিরপেক্ষ ধর্ম বা অবস্থাগত ধর্ম। তাহলে এখানে মেন পয়েন্ট আমরা কি পাচ্ছি, যে এক্সটেন্সিভ প্রপার্টিস এরা পদার্থের পরিমাণের উপর নির্ভর করে, পদার্থের পরিমাণের ওপর নির্ভর করে। আর ইন্টেন্সিভ প্রপার্টিস হচ্ছে পদার্থের পরিমাণের উপর নির্ভর করে না। ভেরি ইম্পর্টেন্ট, এই নাটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এক্সটেন্সিভ প্রপার্টিস যারা পদার্থের পরিমাণের উপর নির্ভর করে আর ইন্টেন্সিভ প্রপার্টিস যারা পদার্থের পরিমাণের উপর নির্ভর করে না। দেখো বিভিন্ন ধরনের এক্সটেন্সিভ এবং ইন্টেন্সিভ প্রপার্টিসের উদাহরণ এবার আমরা দেখব। এক্সটেন্সিভ প্রপার্টিসের উদাহরণগুলো দেখে নেওয়া যাক। যেমন ভর, আয়তন, মোল সংখ্যা, বিভিন্ন ধরনের যে এনার্জি রয়েছে যেমন এনথ্যালপি, এনট্রপি, আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জি, এছাড়া গিবস মুক্ত শক্তি, তাপগ্রাহিতা ইত্যাদি। এগুলো হচ্ছে এক্সটেন্সিভ বা পরিমাণগত ধর্মের উদাহরণ। ভর, আয়তন, মোল সংখ্যা, এনথ্যালপি, এনট্রপি, আন্তঃশক্তি, গিবস মুক্ত শক্তি, তাপগ্রাহিতা ইত্যাদি। এবার আমরা দেখব ইন্টেন্সিভ প্রপার্টিসের কিছু উদাহরণ। উষ্ণতা, চাপ, ঘনত্ব, গাঢ়ত্ব, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, মোলার আয়তন, মোলার এনথ্যালপি, মোলার এন্ট্রপি, মোলার আন্তঃশক্তি, মোলার গিবস মুক্ত শক্তি, মোলার তাপগ্রাহিতা ইত্যাদি। আরো অনেক উদাহরণ রয়েছে, আমি এখানে কিছু উদাহরণ লিখেছি। আরেকবার আমি এটা গুছিয়ে সুন্দর করে লিখলাম আর এখানে কিছু উদাহরণও যোগ করে দিয়েছি। তো দেখো, এক্সটেন্সিভ প্রপার্টিস পরিমাণগত ধর্ম যেগুলো সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের উপর নির্ভর করে, তার উদাহরণ এখানে লেখা হয়েছে। ইন্টেন্সিভ প্রপার্টিস বা অবস্থাগত ধর্ম যেগুলো সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের উপর নির্ভর করে না, সেই উদাহরণ এখানে কিছু লেখা হয়েছে। এবারে ধরা যাক এটা একটা রুম, ঘর, এখানে গ্যাস রয়েছে, এটাই সিস্টেম। এবার দেখো এই ঘরে
একটা নির্দিষ্ট আয়তনের গ্যাস রয়েছে। ধরা যাক গ্যাসের আয়তন ভি। এবারে আমরা এই ঘরে একটা পার্টিশন দিলাম, অর্থাৎ ঘরের মাঝখানে একটা পার্টিশন দিয়ে ওটাকে দুটো ভাগে ডিভাইড করে দিলাম। তাহলে এইভাবে আমরা একটা পার্টিশন দিচ্ছি। এখন এই যে দুটো পার্টে বিভক্ত করা হলো, এই পার্টে যে গ্যাস রয়েছে সেটা V/2, এই পার্টে যে গ্যাস রয়েছে সেটা V/2। অর্থাৎ যদি আমরা সমান দুটো ভাগে বিভক্ত করে দিই তাহলে এই যে দুটো পার্ট, প্রত্যেকটা পার্টে উপস্থিত গ্যাসের আয়তন V/2 এবং টোটাল ঘরটাতে যে গ্যাস রয়েছে তার আয়তন হচ্ছে ভি। তাহলে দেখো, যখনই আমরা এই পার্টিশনটা দিয়েছি তখন এই আয়তন, এই যে একটা প্রপার্টি বা একটা ধর্ম, এই আয়তনটাও কিন্তু বিভক্ত হয়ে গেছে। সুতরাং এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি। দেখো, এক্সটেন্সিভ প্রপার্টি বা পরিমাণগত ধর্ম, তার মধ্যে আমরা আয়তন রেখেছি। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, যে ধরো কোনো একটা সিস্টেমের যদি কোনো একটা নির্দিষ্ট ধর্ম বা প্রপার্টি ওয়াই হয় এবং সেই সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়ার পর যদি সেই দুটো ভাগের প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সেই সেম প্রপার্টিটা y1 এবং y2 পাই, তাহলে y = y1 + y2 হবে যদি yটা এক্সটেন্সিভ প্রপার্টি হয়। আবার বলছি, এক্সটেন্সিভ প্রপার্টি যেটা পদার্থের পরিমাণের ওপর নির্ভর করছে। সুতরাং আমরা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছিলাম, ধরো এই যে সিস্টেম, এখানে যে আয়তনের গ্যাস রয়েছে, যখন সেই সিস্টেমটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিচ্ছি তখন এর আয়তনটাও ভাগ হয়ে যাচ্ছে এবং টোটাল আয়তনটা এই দুটোর যোগফলের সমান হচ্ছে। অর্থাৎ এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে আমরা এখানে লিখব যে কোনো সিস্টেমের এক্সটেন্সিভ প্রপার্টি যদি y হয় তাহলে সেই সিস্টেমকে দুটো ভাগে ভাগ করার পর সেই দুটো ভাগের একটার ওই সেম প্রপার্টি y1 আর একটা ভাগের সেম প্রপার্টি y2 হলে y = y1 + y2 হবে। কিভাবে হলো? টোটাল সিস্টেম এটা ছিল, সেই সিস্টেমের প্রপার্টি y ছিল, একে আমরা ভাগ করে দিয়েছি, একে আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি, একটা y1 আর একটা y2। তাহলে y = হচ্ছে y1 + y2। তাহলে এই y হিসেবে যে কোনো এই প্রপার্টিগুলো থাকতে পারে। আমরা এখানে y হিসেবে লিখেছি, এক্সাম্পল হিসেবে আয়তনটা দেখিয়েছি। এখানে আমরা এই এনার্জিগুলো, যে এনথালপি, এনট্রপি, গিবস মুক্ত শক্তি, আন্তঃশক্তি বা ভর, মোল সংখ্যা, তাপগ্রাহিতা, এগুলো নিয়েও যদি আমরা আলোচনা করি তাহলেও আমরা দেখব যে এগুলো সমস্ত কিছুই পদার্থের পরিমাণের উপর নির্ভর করছে এবং এই যে এক্সটেন্সিভ প্রপার্টি সেটা হচ্ছে y = y1 + y2। যখনই আমরা সিস্টেমকে দুটো ভাগে ভাগ করছি, কোনো পার্টিশন দিচ্ছি, তখন সেই প্রপার্টিটাও কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। সেজন্যই y = y1 + y2। আবার আমরা এক্সাম্পলটায় ফিরে যাই। একটা রুম রয়েছে, একটা ঘর, সেখানে একটা নির্দিষ্ট আয়তনের গ্যাস আছে এবং সেই আয়তন আমরা দেখলাম এক্সটেন্সিভ প্রপার্টি। এবারে এই যে গ্যাসটা রয়েছে, এই গ্যাসের নির্দিষ্ট একটা প্রেসার রয়েছে, চাপ পি। এবারে এই পার্টিশনটা দেওয়া হয়েছে, তাহলে এই পার্টে এখন গ্যাসের চাপ কত আর এই পার্টে এখন গ্যাসের চাপ কত? দেখো, পার্টিশন দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু গ্যাসের চাপ এই অংশেও পি এবং এই অংশেও পি। সুতরাং চাপ হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। অর্থাৎ আমরা কি দেখছি? ইন্টেন্সিভ প্রপার্টি, যেটা পদার্থের পরিমাণের ওপর নির্ভর করছে না। পার্টিশন দেওয়া হয়েছে, পদার্থের পরিমাণের ওপর এই প্রপার্টিটা নির্ভর করছে না, সেজন্যই গ্যাসের চাপ এই অংশেও যা, এই অংশেও তাই এবং সমগ্র ঘরের ক্ষেত্রেও সেম রয়েছে।
তাহলে ওয়াই ওয়াই যদি ইন্টেন্সিভ প্রপার্টি হয়, ওয়াই ইকুয়ালস টু y1 ইকুয়ালস টু y2, যখন ওয়াই হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। অর্থাৎ আমরা এখানে লিখব y ইকুয়ালস টু y1 ইকুয়ালস টু y2, যখন y হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। যেমন আমরা এক্সাম্পল দিলাম প্রেশার। একইভাবে আমরা যদি দেখি টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা, এই ঘরের উষ্ণতা একটা নির্দিষ্ট উষ্ণতা রয়েছে। এবারে যখন আমরা পার্টিশনটা দিলাম তখন এই অংশের উষ্ণতাও টি থাকবে, এই অংশের উষ্ণতাও টি থাকবে, অর্থাৎ সমগ্র ঘরটার যা উষ্ণতা ছিল পার্টিশন দেওয়ার পর প্রত্যেকটা অংশের উষ্ণতা সেম রয়েছে। অর্থাৎ উষ্ণতা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। যখন কোনো সিস্টেমের প্রপার্টি ওয়াই ইন্টেন্সিভ প্রপার্টি এবং সেই সিস্টেমে কোনো পার্টিশন দেওয়া হয়েছে, আলাদা আলাদা করে সেম প্রপার্টি দেখা হচ্ছে, তখন একটা পার্টের y1 আর একটা পার্টের y2 এবং y ইকুয়ালস টু y1 ইকুয়ালস টু y2, অর্থাৎ ইন্টেন্সিভ প্রপার্টি যেটা প্রত্যেকটা পার্টে সেম রয়েছে এবং সমগ্র এক্সাম্পল মানে পুরো সিস্টেমটার ক্ষেত্রেও সেম রয়েছে। তাহলে আমরা কিছু আলোচনা করলাম, যেমন এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি। আবার একবার বলে দিই, এক্সটেন্সিভ প্রপার্টি পদার্থের পরিমাণের উপর নির্ভর করছে, এক্সাম্পল দেওয়া হয়েছে, এবং ইন্টেন্সিভ প্রপার্টিস পদার্থের পরিমাণের উপর নির্ভর করে না। এবং এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে ভর সাপেক্ষ বা পরিমাণগত ধর্ম, ইন্টেন্সিভ প্রপার্টি অবস্থাগত ধর্ম বা ভর নিরপেক্ষ ধর্ম। এবং আমরা কোনো সিস্টেমের ক্ষেত্রে যদি এক্সটেন্সিভ প্রপার্টি দেখি এবং সিস্টেমের মধ্যে যদি কোনো পার্টিশন দিই সেম প্রপার্টি দেখি, সেক্ষেত্রে y ইকুয়ালস টু y1 প্লাস y2, যেখানে y হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। আর যখন আমরা ইন্টেন্সিভ প্রপার্টি নিয়ে আলোচনা করছি, তখন কোনো সিস্টেমের একটা প্রপার্টি যদি ওয়াই হয় এবং সিস্টেমে পার্টিশন দেওয়ার পর প্রত্যেকটা পার্টের যদি সেম প্রপার্টি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু y1 ইকুয়ালস টু y2, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এই প্রপার্টিটা সেম রয়েছে। এবার দেখো এখানে আরও কিছু এক্সাম্পল আমরা দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো তাপগ্রাহিতা, এনথ্যালপি, এনট্রপি, গিবস মুক্ত শক্তি, আন্তঃশক্তি, এগুলো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিস। অথচ এখানে আমি লিখছি মোলার আন্তঃশক্তি, মোলার এনট্রপি, মোলার এনথ্যালপি, মোলার গিবস মুক্ত শক্তি, মোলার তাপগ্রাহিতা, এগুলো সব রয়েছে ইন্টেন্সিভ প্রপার্টিসের মধ্যে। আরও এক্সাম্পল রয়েছে, যেমন ধরো আয়তন, এক্সটেন্সিভ প্রপার্টি, মোলার আয়তন ইন্টেন্সিভ প্রপার্টি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট নোট আমরা দেব, সেটা হচ্ছে যদি এক্স এবং ওয়াই এ দুটো কোনো সিস্টেমের এক্সটেন্সিভ প্রপার্টিস হয়, তাহলে এদের অনুপাত ইন্টেন্সিভ প্রপার্টি হবে। এক্স এবং ওয়াই এরা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, পরিমাণগত ধর্ম। দুটো এক্সটেন্সিভ প্রপার্টিস, তাদের অনুপাত ইন্টেন্সিভ প্রপার্টিস হবে। তাহলে এটাও আমরা লিখে নেব এখানে যে দুটি পরিমাণগত ধর্মের অনুপাত অবস্থাগত ধর্ম। যেমন এক্সাম্পল দেখো ঘনত্ব, এটা নিয়ে আমরা এবার একটু আলোচনা করি। ঘনত্ব আমরা ডেনসিটি ডি দিয়ে লিখছি, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, ভর এম দিয়ে লিখছি, আয়তন ভি দিয়ে লিখছি। ঘনত্ব বা ডেনসিটি সেটা সমান হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ভর আর আয়তন এই দুটোই হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টিস, এবং এই দুটোর অনুপাত ঘনত্ব সেটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি। একটু আগেই বলেছি দুটো পরিমাণগত ধর্মের অনুপাত অবস্থাগত ধর্ম হবে, অর্থাৎ দুটো এক্সটেন্সিভ প্রপার্টিস তাদের অনুপাতটা ইন্টেন্সিভ প্রপার্টি হবে। যেমন আমরা দেখলাম ঘনত্ব।
যদি গাঢ়ত্বের ক্ষেত্রে দেখি, দেখো গাঢ়ত্ব কনসেন্ট্রেশন, এটাকে আমরা সি দিয়ে লিখছি ইকুয়ালস টু N/V। N হচ্ছে নাম্বার অফ মোলস, ভি হচ্ছে আয়তন ভলিউম। দেখো N মোল সংখ্যা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, আমি ই দিয়ে দেখাচ্ছি। আর ভলিউম অর্থাৎ আয়তন হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। দুটো এক্সটেন্সিভ প্রপার্টি, তার অনুপাত সি, এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি অর্থাৎ অবস্থাগত ধর্ম। এছাড়া এই যে মোলার আয়তন, মোলার আন্তঃশক্তি, যেগুলোর আগে মোলার বসিয়ে দেওয়া হয়েছে, এখানে সেগুলো রাখা রয়েছে, সেক্ষেত্রে এগুলো হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, পদার্থের পরিমাণের উপর নির্ভর করছে। যখনই মোলার বসেছে তখন দেখো ইন্টেন্সিভ প্রপার্টিসের লিস্টে চলে গেছে, কারণ আন্তঃশক্তি, এই যে আন্তঃশক্তি, এটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। কিন্তু মোলার আন্তঃশক্তি মানে আন্তঃশক্তি প্রতি মোল, অর্থাৎ আন্তঃশক্তি একটা এক্সটেন্সিভ প্রপার্টি, প্রতি মোল মানে মোলটা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে দুটো এক্সটেন্সিভ প্রপার্টির অনুপাত, অর্থাৎ এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি। বা ধরো মোলার এন্ট্রপি, এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, আর তার সাথে প্রতি মোল, তার মানে মোল সংখ্যাটাও এক্সটেন্সিভ প্রপার্টি, সেজন্যই মোলার এন্ট্রপি হয়ে যাচ্ছে একটা ইন্টেন্সিভ প্রপার্টি। বা এখানে যে রয়েছে তাপগ্রাহিতা হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, মোলার তাপগ্রাহিতা এটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ প্রপার্টি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আজকের ক্লাসে এই অবধি থার্মোডাইনামিক্সের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করা হলো। নেক্সট ক্লাসে আমরা স্টেট ভেরিয়েবল, স্টেট ফাংশন, পাথ ফাংশন এগুলো নিয়ে আলোচনা করব।